আসসালামু আলাইকুম এভরিওয়ান, সার্কিট বাংলা টিমের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমরা গত ভিডিওতে অর্থাৎ অঘোষ, ঘোষ এবং উচ্চারণের স্থান অনুসারে কণ্ঠবর্গ থেকে ওষ্ঠবর্ণ, ওষ্ঠ ব্যঞ্জন পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে? আচ্ছা, তো এই ভিডিওতে আমরা আলোচনা করব জাস্ট এগুলোকে কিভাবে অল্প প্রাণ মহাপ্রাণে কনভার্ট করা হয়। হ্যাঁ, তো আমি গত ক্লাসে বলছিলাম ঘোষ, ঘোষের মধ্যে একটা মিল থাকবে। হ্যাঁ, দুইটা যদি এক জাতীয় হয় তাহলে সেটা কি হবে? ঘোষ হবে। হ্যাঁ, যেমন গ, ঘ। গ, ঘ বলতে এখানে দুইটা ঘকে বুঝাইছে। হ্যাঁ, জ, ঝ বলতে দুইটা ঝকে বুঝাইছে, তাই না? অর্থাৎ একটার মধ্যে যদি মিল থাকে তাহলে সেটা কি হবে? ঘোষ। আর যদি মিল না থাকে, যেমন ক, খ, ক, খ, ক এক জিনিস, খ এক জিনিস। ঠিক আছে? তাহলে যদি অমিল হয় দুইটা, তাহলে এটাকে ঘোষ বলবো। ঠিক আছে? এইটুকু আমরা বুঝতে পারছি। আর ঘোষ এবং অঘোষের মধ্যে যে প্রথমটা থাকবে, প্রথমটা হবে অল্প প্রাণ, এটা মনে রাখবা। আর দ্বিতীয়টা হবে মহাপ্রাণ। প্রথমটা কি হবে? অল্প প্রাণ, এবং দ্বিতীয়টা হবে মহাপ্রাণ। প্রথমটা অল্প প্রাণ, দ্বিতীয়টা মহাপ্রাণ। প্রথমটা অল্প প্রাণ, দ্বিতীয়টা মহাপ্রাণ। ঠিক আছে? এইভাবে সিরিয়াল ওয়াইজ করবা, তাহলে দেখবা অনেকটা মনে থাকবে তোমাদের কাছে। ঠিক আছে? তো এই টেকনিক ওয়াইজ যদি তোমরা মনে রাখো, তাহলে আই থিঙ্ক তোমাদের মনে রাখাটা অনেকটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, ওকে। তো দেন আমরা পরবর্তীতে যাই। তো এখানে মনে রাখবা, অর্থাৎ অঘোষ। হ্যাঁ, নবম দশম শ্রেণীর যে বোর্ড বই আছে বাংলা ব্যাকরণ, সেই অনুসারে অঘোষ বর্ণ কয়টা আছে? অঘোষ বর্ণ আছে তোমার 13টা, এবং ঘোষ বর্ণ আছে 17টা। এখানে কিন্তু মনে রাখতে হবে, এখানে তালিবেশ্য কিন্তু আহ তালব্য বর্ণের অন্তর্ভুক্ত। হ্যাঁ, এবার ঢ, এই যে ড, ঢ এর মধ্যে এই দুইটা ফির আবার কিসের মধ্যে অন্তর্ভুক্ত? মূর্ধ, মূর্ধন্য ব্যঞ্জনের মধ্যে অন্তর্ভুক্ত। এগুলো কিন্তু একটু মনে রাখবা। হ্যাঁ, তো এখানে দেখবা অঘোষ অঘোষ ধ্বনি হচ্ছে 13টা, এবং ঘোষ ধ্বনি হচ্ছে 17টা। আচ্ছা, ঠিক আছে। এই দুই শকে দন্তের স এবং তালিবের স, এদের কি বলা হয়? অঘোষ। কি বলা হয়? অল্প প্রাণ বলা হয়। এদেরকে কি বলা হয়? অঘোষ, অল্প প্রাণ। এদেরকে শীষ ধ্বনি গুলো বলা হয়। অর্থাৎ দন্তের স এবং তালিবের শকে কি বলা হয়? শীষ ধ্বনি বলা হয়, এবং এদেরকেও অঘোষ, অল্প প্রাণ বলা হয়। ঠিক আছে? এগুলো একটু মনে রাখবা। তারপর কিছু টেকনিক আছে, যেমন কম্পনজাত। র কে কম্পনজাত ধ্বনি বলা হয়। তাড়নজাত ধ্বনি, ডয়বেন্দ্র, ঢয়বেন্দ্রকে বলা হয় পার্শ্বিক ধ্বনি বলা হয় ল কে, এবং কণ্ঠনালীয় ধ্বনি বলা হয় হ কে। হ্যাঁ, এই একটু মনে রাখবা, তাহলে পরীক্ষায় অনেক সময় এসে থাকে। আচ্ছা, তো আরো কিছু জানতে হবে আমাদের, যেমন দন্তমূলীয় ধ্বনি, অর্থাৎ দন্তমূলীয়। ওই যে আমরা 7টা ক্যাটাগরি, সরি 7টা ক্যাটাগরি দেখলাম না? এই যে আমি গত ক্লাসে বলেছিলাম, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণের স্থান অনুসারে 7 ক্যাটাগরিতে ডিভাইড করা হয়। এদের মধ্যে একটা হচ্ছে দন্তমূলীয় ব্যঞ্জন। এই দন্তমূলীয় ব্যঞ্জনটা এই 7টা বর্ণ, এটা মনে রাখবো। দন্তন্য, দন্ত স, বসনের তালিবের স, এটা এই 7টাকে কি বলা হয়? এই 7টাকে বলা হয় দন্তমূলীয় ব্যঞ্জন। হ্যাঁ, এই 7টাকে দন্তমূলীয় ব্যঞ্জন বলা হয়। ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে এখানে দেখো, এই যে দন্তমূলীয় ব্যঞ্জন, এই যে দন্তন্য। দন্তন্য কিন্তু কি? দন্ত ব্যঞ্জন হলেও, হুম, দন্তন্য দন্ত ব্যঞ্জন হলেও, ঠিক আছে, হ্যাঁ, অর্থাৎ মিলানোর জন্য এটা দন্তন্যটা বসানো হয়েছে। হ্যাঁ, অর্থাৎ দন্তন্য কিন্তু দন্ত ব্যঞ্জনের অন্তর্ভুক্ত নয়, দন্তমূলীয় ব্যঞ্জনের অন্তর্ভুক্ত। এই যেটা বলা রাখবো। হ্যাঁ, যদি বলা হয় এই যে এই লাইনটা, ত থ ত থ দন্তন্য, যেহেতু দন্তন্য আছে, তো এটা ফির মনে রাখবে না, দন্তন্য দন্তমূলীয় ব্যঞ্জন। হ্যাঁ, দন্তন্য কিন্তু দন্ত ব্যঞ্জন না। ঠিক আছে? নট দন্ত ব্যঞ্জন, দন্তমূলীয় ব্যঞ্জন। দন্তন্য, দন্তস্ব, বসনের ল। ঠিক আছে? আর কণ্ঠনালীয় ব্যঞ্জন, আমরা আরেকটা ক্যাটাগরি ছিল 7টার মধ্যে, আরেকটা হচ্ছে কণ্ঠনালীয় ব্যঞ্জন একটা, সেটা হচ্ছে হ। এটা মনে রাখবেন। ঠিক আছে? তাহলে কণ্ঠনালীয় ব্যঞ্জন একটা, হ, এবং দন্তমূলীয় ব্যঞ্জন দন্তন্য, দন্তস্ব, বসনের ল। ঠিক আছে? এই কয়টা মনে রাখবো। তারপর আমাদের আছে কিছু বর্ণ, এই যে স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন আছে। স্পষ্ট, স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন। হুম, এটা মনে রাখবা। এটা একটা কনফিউশন টাইপের, তো এটা আসলে লাগবে না, এটা পড়া লাগবে না। তারপর নাসিক্য ব্যঞ্জন, এটা মনে রাখবা। উমু, দন্তন্য, তারপর উমু, দন্তন্য, ম। এই তিনটাকে, এই যে আমাদের, আমরা কিন্তু সচরাচর বলি নাসিক্য বর্ণ পাঁচটা, পাঁচটা না। হ্যাঁ, অর্থাৎ বর্ণ এবং ব্যঞ্জনের, বর্ণ এবং ধ্বনির মধ্যে তো পার্থক্য আমরা দেখেছিলাম। ঠিক আছে?
যদি বলা হয় নাসিক্য ধ্বনি কয়টা, হ্যাঁ সরি নাসিক্য বর্ণ কয়টা, নাসিক্য বর্ণ 5টা, আমরা তো এর আগের ক্লাসগুলোতেই দেখেছিলাম। হ্যাঁ, নাসিক্য বর্ণ 5টা। আর নসিক্য যদি বলা হয় ধ্বনি, নাসিক্য ধ্বনি যদি বলা হয় তাহলে কত হবে 3টা। নাসিক্য ধ্বনি কয়টা, এই যে উমু দন্তন্য ম, হ্যাঁ এই যে এখানে লেখা আছে, এখানে দেখো কোথায় জানি দেখলাম, এই যে নাসিক্য ব্যঞ্জন। তাহলে নাসিক্য ব্যঞ্জন বা নাসিক্য ধ্বনি হচ্ছে 3টা এবং নাসিক্য বর্ণ হচ্ছে 5টা। হ্যাঁ, এটা আমরা গত ক্লাসগুলোতেই আলোচনা করছি। ঠিক আছে, তো এইটা একটু দেখবা। তারপর উষ্ণ, হ্যাঁ বা ঘর্ষণজাত ব্যঞ্জন, উষ্ণ ব্যঞ্জন ঘর্ষণজাত ব্যঞ্জন 3টা, এটা মনে রাখবা। দন্তস্ব, তালবেশ্ব এবং হ। দন্তন্য তালিবেশ্বকে কত বলা হয়, কি বলা হয়, দন্তন্য এবং তালিবেশ্বকে এই যে কি বলা হয়, এই যে কোথায় শীষ, শীষ ধ্বনি। হ্যাঁ, দন্তন্য সরি দন্তস্ব তালিবেশ্বকে শীষ বলা হয়, শীষ ধ্বনি বলা হয়। এবং হকে কি বলা হয়, এই যে হকে কোথায় জানি লিখলাম, এই যে হকে কণ্ঠনালীয় ব্যঞ্জন। তাহলে হ দুর্দর্শতা, অর্থাৎ এখান থেকে কি বললাম, শীষ, শীষ বর্ণ এবং কণ্ঠমূলীয় ব্যঞ্জন। হ্যাঁ, কণ্ঠনালীয় ধ্বনি মিলে কি তৈরি করে, আমাদের উষ্ণ বা ঘর্ষণজাত ব্যঞ্জন তৈরি করে। আর পার্শ্বিক ব্যঞ্জন হচ্ছে ল। ঠিক আছে, তো এই হলো বিষয় আশয়। তো আমি এখানে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো দিয়েছি এগুলো করলেই মোটামুটি আমাদের পরীক্ষার কমন বিষয় হয়ে যাবে। হ্যাঁ, তো এখান থেকে আইডেন্টিফিকেশন আসে, যেমন বললো ঝ, ঝ অল্প প্রাণ না মহাপ্রাণ, এভাবে কোশ্চেন আসে। ঝ অল্প প্রাণ না মহাপ্রাণ আমরা জানি, জ ঝড়ের মধ্যে একটু মিল আছে। হ্যাঁ, যদি মিল থাকে তাহলে এটা অঘোষ হয়। আবার বলা হয় ঝ আবার কি অল্প প্রাণ না মহাপ্রাণ, যদি বলা হয় মহাপ্রাণ, প্রথম অল্প প্রাণ, দ্বিতীয়টা মহাপ্রাণ, তৃতীয়টা অল্প প্রাণ, চতুর্থটা মহাপ্রাণ। ঠিক আছে, আর ঘোষ না অঘোষ যদি বলা হয় তাহলে হবে ঘোষ। আই থিঙ্ক এইভাবে কোশ্চেন গুলো এসে থাকে এখান থেকে। তো এই রিলেটেড কোশ্চেন গুলো একটু তোমরা কি করবা, প্র্যাকটিস বুক থেকে দেখে নিবা, তাহলে কনফিউশন ক্লিয়ার হবে। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।